আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, বর্তমান দেশের অবস্থা কেমন লাগতেছে আপনার কাছে? বর্তমান দেশের অবস্থা খুব সুন্দর মনে হচ্ছে। বিগত দিনে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় এনসিপি, জামাত, জাতীয় পার্টি, বিএনপি এবং ইসলামিক আরো শরিক দল যারা ছিল 11 দল, এরা বিভিন্নভাবে দেশটাকে এক একজন এক একভাবে পরিচালনা করার চেষ্টা করছে। যেটা দেশের মনে হয়েছিল যে ওই মুহূর্তে দেশের কোনো পিতামাতা নাই। যে সরকার ছিল তারা দেশকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে পারে নাই এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, লাজুক অবস্থা ছিল। সেখান থেকে নির্বাচনের পর আমরা মনে হচ্ছে যে একটা শান্ত পরিবেশের মধ্য দিয়ে দেশ পার হচ্ছে এবং দেশ নায়ক তারেক রহমান দেশকে সুন্দরভাবে এগিয়ে নিচ্ছে এবং তার চিন্তাধারাগুলা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হচ্ছে। এই জায়গাটায় খুব ভালো লাগতেছে যে দেশ খুব ভালো চলতেছে, দেশ খুব ভালো চলতেছে। আচ্ছা, ঠিক আছে। আপনার বয়স কত? আমার বয়স 50। এই যে 50 বছর বয়সে আপনার জীবনটা কেমন কাটতেছে এখন? আলহামদুলিল্লাহ, অনেক প্রতিকূলতার মধ্যেও মানুষকে চলতে হয়, এর ভিতর চলতেছি আল্লাহর রহমতে। আল্লাহ এই দেশে যে আমরা এত ছোট দেশে, এত ঘনবসতিপূর্ণ দেশে আমরা যে খাচ্ছি, এটা বিশেষ আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। যাক, আপনি তাহলে 50 বছর বয়সে এসেও ভালো আছেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার জীবনের এরকম কোন সুখের দিন আছে? মানে সবচেয়ে সুখের সময় কোনটা ছিল আপনার? সুখের দিন ছিল সবসময় ছাত্র জীবন এবং পিতামাতা যখন বেঁচে ছিল তাদের আন্ডারে যখন চলছি, তারা সম্পূর্ণ ভরণ পোষণ, তাদের মায়া মহব্বত সব মিলে সেই বয়সটাকে খুব উপভোগ করছি। আজকে পিতামাতা নাই, নিজের উপরে ঘাড়ের দায়িত্ব আসছে, সেখানে নিজেকে অনেক সময় একটু মনে হয় যে আগেই ভালো ছিলাম, এখন নিজের ঘাড়ে পিতামাতা যে হয়েছে আমি নিজেও, এই জায়গায় মনে হচ্ছে যে একটু চাপ তৈরি হয়েছে। কিন্তু এটা সবারই চাপ এক সময় আসে, আমারও আসছে। আমার সন্তান এক সময় পিতামাতা হবে, তারও চাপ আসবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন আপনার যে ছাত্র জীবন ছিল তখন সে সময়টাই বেশি ভালো ছিল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আপনার এরকম কি কোনো উপদেশ মনে আছে যেটা আপনার বাবা মা আপনাকে দিছিল? হ্যাঁ, বাবা মার বর্তমান জীবনে কাজে লাগতেছে? হ্যাঁ, অবশ্যই। বাবা মার অনেক উপদেশেই আমার আজকে কাজে লাগতেছে। আমি নীতিগতভাবে অটল, যে কোনো সিদ্ধান্ত নেই সৎ পথে, যেটা আমার বাবা মার কাছ থেকে নেয়া, অন্যের ক্ষতি না করা, অন্যের বিপদে তার পাশে দাঁড়ানো, এই ধরনের নীতিগুলো আমার বাবা মার আদর্শের একটা অংশ ছিল। আমি ওই আদর্শের ধারায় আমি সামনের দিনগুলো আরো অতিবাহিত করতে চাই। অর্থাৎ আপনার বাবা মার আদেশ উপদেশের মধ্যে আপনি এখন পর্যন্ত আছেন, আল্লাহর রহমত। যাক, এটা অবশ্য ভালো দিক। আর একটা কথা, আপনার জীবনে কি কোনো ভুল ছিল যা যেখান থেকে শিক্ষা নিয়ে আপনি পরবর্তী জীবনে ভালো করতেছেন বা ভালো আছেন? আমার জীবনে, মানুষের জীবনে চলতে ফিরতে মানুষের ভুল হতেই পারে, ভুল ছাড়া মানুষ নেই, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়। তো ভুল আমি করছি, সংশোধন করছি, ছোটখাটো খুব বড় ভুল করি নাই, ছোটখাটো ভুলগুলো যেগুলো করছি সেগুলো থেকে মনে করে ফিরে আসছি। আর সর্বোচ্চ ভুল হচ্ছে শিক্ষা জীবনে নিজের গতিটাকে বাড়াই নিতে পারি নাই, নিজের খামখেয়ালিপনার কারণে একসময় ব্রেক হয়ে গেছে। যে ব্রেকটা আজকে আমাকে আমার সংসার লাইফে আসি প্রভাব পড়তেছে। আমি চাচ্ছি যে এই জায়গায় আমি আমার বাচ্চাদেরকে আমার জায়গায় যেন তারা না থাকে, আরো দেশের স্বার্থে, তাদের নিজের স্বার্থে তারা যেন শিক্ষা লাভ করে আরো উত্তর উন্নতি লাভ করতে পারে, এটাই আমার কামনা। এবং আমি চাই আমার সন্তানরা ইসলামের পথে, দেশের পথে আরো এগিয়ে যাক। আচ্ছা, আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা উপদেশমূলক কথা বলেন যেটা সবারই কাজে লাগবে, অর্থাৎ আমাদের যারা মানুষ আছে যারা, তাদের সবার উপকারে আসবে, আপনার একটা উপদেশমূলক কথা বলেন। উপদেশমূলক কথা বলে আসলে আমরা সবাই ভুলের মধ্যে আছি। ভুলটা এরকম, আমরা নিজের ক্ষেত্রে যে কোনো জিনিস অন্যায় হলেও ওটাকে সঠিক মনে করি। আমার একটা কাজের প্রয়োজন, আমি ঘুষ দিতে দ্বিধা করতেছি না,
কিন্তু অন্যজন যখন ঘুষ দিয়ে একটা কাজ করতেছে আমি সেটাকে ছিছা করতেছি। কিন্তু আমার যখন প্রয়োজন হতেছে, একটা রোগীর কাছে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, সিরিয়াল নিতে হবে, সেখানেও 50 টাকা ঘুষ দিয়ে আমার সিরিয়ালটা আমি আগে নেওয়ার চেষ্টা করতেছি। তা আমরা এই অন্যায় থেকে যদি প্রতিটা দেশের নাগরিক বের হয়ে আসতে পারি, কাউকে অন্যায় কাজে সাপোর্ট করব না, নিজে অন্যায় করব না, এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, দেশ এবং জাতির এবং নিজের পরকালের জন্য উভয়ই জিনিসটা ভালো হবে। কিন্তু আমরা এখান থেকে বের হইতে পারতেছি না। ইনশাল্লাহ সামনে আমি আশা করব যে আমরা যদি সবাই নিজেকে শুধরাই নিতে পারি, সামনের দিনগুলো দেশের এবং তার ব্যক্তির এবং পরকালের উভয়ের জন্য ভালো হবে। আচ্ছা, আর একটা কথা ইদানিং শোনা যাচ্ছে যে দেশে তো অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচন হয়েছিল, তো অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল তাদের সবার দুর্নীতি প্রকাশ পাচ্ছে। তা আসলে আপনি এই বিষয়টা কিভাবে দেখতেছেন? এই বিষয়টা আসলে এভাবে দেখতেছি, একটু আগে যেটা বললাম যে আসলে আমরা সবাই দুর্নীতিগ্রস্ত। আমরা সবাই দুর্নীতিগ্রস্ত জন্য যে দুর্নীতিকে সাপোর্ট করব তা না। আমি নিজেই দুর্নীতি করতে পারি, কিন্তু আমি দুর্নীতি পছন্দ করি না। আমরা আসলে মানুষ এমন। দুর্নীতি যারা করছে তারা তো আসছিল দেশকে সংস্কারের জন্য, দেশ থেকে স্বৈরাচারকে পতন করার জন্য তারা আসছিল। পতন করার, স্বৈরাচারকে বিদায় করার পর তারা দেশের হাল ধরছে, দেশকে একটা ভালো অবস্থায় নিয়ে নির্বাচন দিয়ে দেশটাকে ভালো করার চিন্তা তাদের ছিল, বা আমরা উপলব্ধি করছি যে এদের হাত দিয়ে দেশের উন্নতি হবে বা এরা দেশকে সংগঠিত করবে এবং দেশের একটা শক্তিশালী বিরোধী দল হিসেবে এরা সামনে দাঁড়াবে। কিন্তু পরবর্তীতে তাদের কার্যক্রমের মাধ্যমে তারা দেখলাম যে তারা ওই একই ফ্যাসিস্টের মতো আচরণ করে দেশের সম্পদ লুটপাট করছে, যাহা পরবর্তীতে সেই মুহূর্তে আমরা বুঝছিলাম যে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এবং অন্তর্বর্তী সরকার বিদায়ের পর এই জিনিসটা আরো স্পষ্ট হচ্ছে যে তারাও দুর্নীতিগ্রস্ত। তা আমি এই জায়গায় বলবো, শুধু তারাই না, আমরা যারা সবাই আছি সবাই দুর্নীতিকে না বলি এবং দেশের স্বার্থে সবাইকে সত্যের পথে, ন্যায়ের পথে চলার জন্য চেষ্টা এবং উদ্বুদ্ধ হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। আচ্ছা, তাহলে আপনি কি এদের এই যে যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কি কোনো বিচারিক কোনো কার্যক্রম আশা করেন বা তাদের শাস্তি হোক এরকমটা কিছু আশা করেন কি? হ্যাঁ, অবশ্যই তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক, ওটা করবো। যেরকম আমি বললাম যে আমার জীবনে চলতে ফিরতে অনেক ভুল হয়ে গেছে, ছোটখাটো ভুলগুলো হয়ে গেছে, তাদের এই ধরনের ছোটখাটো ভুলগুলোকে মাফ করে দিয়ে, কিন্তু দেশের স্বার্থে যারা চরম আঘাত করছে, যেটা দেশের স্বার্থে মেনে নেওয়া সম্ভব না, এমন ভুল যদি কেউ করে থাকে অবশ্যই তাকে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি। এবং তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তিটাই আবার সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে, যেন এই একই ধরনের অপরাধ কেউ না করে। যারা আজকে ক্ষমতায় আছে বা সামনে যারা দায়িত্ব পাবে বা যারা সামনে দেশের হাল ধরার চেষ্টা করবে, তারা যেন কেউই এই দুর্নীতি করার সাহস না করে। কারণ একের পর এক কাউকে পালাইতে হবে, কাউকে বিচারের আওতায় আসতে হবে, এই ধারাবাহিকতাটা যেন না আসে। যে চলে যাবে সে যেন স্বচ্ছভাবে অন্যের কাছে দায়িত্ব হস্তান্তর করে সুন্দরভাবে যেতে পারে এবং পরবর্তীতে তাকে আইনের সম্মুখীন হইতে না হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আপনাকে অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।